দর্শক আপনারা জানেন দূরপাঠে চলছে কোর্স শীতের পিঠা তৈরি এবং আজকে আমরা দেখব কোর্স পর্যালোচনার সঙ্গে দেখব গোলাপ পিঠা তৈরি। হাতের কাছে কাগজ কলম পিঠা বানানোর যাবতীয় উপকরণের নিশ্চয়ই টিভি সেটের সামনে আপনি তৈরি আছেন। আর আপনাদের জন্য স্টুডিওতে বরাবরের মতো আজকেও আমাদের সঙ্গে আছেন রংধনু একাডেমির পরিচালক সুলতানা পপি। অনুষ্ঠান চলাকালীন আমাদের কাছে কোনো প্রশ্ন করবার থাকলে ফোন করতে পারেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ এই দুটো নম্বরে। আরও একবার মনে করিয়ে দিই ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ আমাদের ফোন নাম্বার। যারা আমাদেরকে SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম এবং তারপর প্রশ্নটি পাঠিয়ে দেবেন 7171 নম্বরে যে কোনো অপারেটর থেকে। দূরপাঠ@দেশ.টিভি আমাদের ইমেল আইডি থাকছেই আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরেকটু সুদৃঢ় করবার জন্য। সঙ্গে আছেন সুলতানা পপি। চলে যাব গোলাপ পিঠা তৈরি এবং কোর্স পর্যালোচনা ক্লাসে। স্বাগত আপা আপনাকে। আজকে তো আমরা কোর্সটা শেষ করতে যাচ্ছি শীতের পিঠা তৈরি, আর কোর্স পর্যালোচনা তো থাকছেই। পুরো কোর্সে আমরা কি কি করেছি সেটা তো একবার দেখবই। এর বাইরে আর গোলাপ পিঠা কিভাবে তৈরি করব? আমরা গোলাপ পিঠা তৈরি করব। তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে আমি শুরুতেই বলে দিচ্ছি যে কি কি উপকরণ লাগবে আমাদের গোলাপ পিঠা তৈরি করার জন্য। গোলাপ পিঠা তৈরি করার জন্য আমরা চাউলের গুঁড়া এবং ময়দা দুইটাকেই নিব। এটা আমরা শুকনা গোলাপটা করব, যেটা হচ্ছে আমরা ভিজাবো না। অন্য সময় আমরা আগের বার দেখিয়েছিলাম যে ভিজা গোলাপটা কিভাবে করা যায়। এটা শুকনা গোলাপ করব। শুকনা গোলাপের জন্য আমরা ময়দা এবং চাউলের গুঁড়া সম পরিমাণে নিব। 1 কাপ ময়দা নিলে আমি সঙ্গে 1 কাপ চাউলের গুঁড়া নিব। আমি 2 কাপ ময়দা, যদি চাউলের গুঁড়া এবং ময়দা মিলায় যদি 2 কাপ হয় তাহলে 2 কাপ পানি নিব। নিয়ে তার ভিতরে সিদ্ধ করে নিব, অর্থাৎ আমরা কাই তৈরি করব। সেই কাইটাকে খুব ভালো করে মাখতে হবে। মাখার সময় আমরা একটা ডিম দিয়ে মেখে নিব। একটা ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে আমাদের পিঠাটা বেশ ক্রিস্পি একটা ভাব আসবে এবং খেতেও মজা লাগবে। আমরা কিন্তু দেখছিলাম আপা আমরা প্রায় প্রত্যেকটি পিঠার ময়ান তৈরি করবার সময় একটু ডিম দিয়ে নিচ্ছি। এটা কি ক্রিস্পি ভাবটা আনবার জন্য? না, আসলে প্রত্যেকটা পিঠা না, যে পিঠাগুলোর সঙ্গে যায় সেগুলোর সঙ্গেই আমরা মানে দিব। ম্যাক্সিমাম পিঠাতেই আমরা দেখছিলাম একটু যায়। আমরা দেখা যায় যে ভেজানো পিঠা তৈরি করছি, বা এক একটা পিঠার আসলে এক এক রকমের বৈশিষ্ট্য আছে যে এটার সঙ্গে যাবেই। সেই পিঠাতে ভিতরে আমরা ডিম দিব, সব পিঠাতে যাবে না ডিম। বিশেষ করে যেগুলো রসে ভিজাচ্ছি আমরা সেগুলোর সঙ্গে ডিম যাচ্ছে, বেশিরভাগই ডিম যাচ্ছে। এটা কি একটু নরম করবার জন্য না ক্রিস্পি ভাবটা আনবার জন্য? যখন আমরা ড্রাই খাবো তখন এক রকমের কাজ করবে, আবার যখন ভিজা খাবো তখন অন্য রকমের কাজ করবে। স্বাদ দুটোতেই বাড়াচ্ছে। আজকে আমরা যে গোলাপ পিঠাটা তৈরি করব এটা আমরা শুকনো অবস্থায় রেখে খেতে পারবো এবং বেশ কয়েকদিন পর্যন্ত 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো গোলাপ পিঠাটা। আমার এখানে সিদ্ধ করা নিয়ে আসছি আমি, চাউলের গুঁড়া এবং ময়দা দুইটাকে একসঙ্গে মিলিয়ে সিদ্ধ করে আমি ডিম দিয়ে মেখে নিয়ে আসছি। এটা দিয়ে আমরা গোলাপ পিঠাটা তৈরি করব। চলে যাই আমরা কিভাবে গোলাপ পিঠা তৈরি করব সেটার জন্য। প্রথমে আমি এটাকে রুটি বেলে নিব। রুটি বেলার পরে এটাকে কাটবো, কেটে কেটে আমাদের পিঠাটা তৈরি করতে হবে। শুরুতেই আমরা একটু ভালো করে মেখে নিব। সমপরিমাণ চালের গুঁড়া এবং ময়দা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি আমরা। দর্শক, আপনারা যদি চান যে আমি শুধু ময়দা দিয়ে করব তাহলেও কিন্তু সম্ভব। শুকনা যে গোলাপ পিঠাটা তৈরি করা হয় অনেকে শুধু ময়দা সিদ্ধ করে করেন, অনেকে কাঁচা ময়দাটাকে মেখে নিয়ে করে। আর আমি যেটা করি যে সেটা হচ্ছে চাউলের গুঁড়ো এবং ময়দা দুইটাকে মিলায়ে করি। ওইভাবেও যে করা যাবে না তা না, ওটাও তাহলে সেখানেও আমরা ডিম তো দিতে পারবো না, সেখানে আর ডিম যাবে না। না, ওখানে শুধু ময়দাটাকে লবণ দিয়ে পানি দিয়ে মেখে নিতে হবে। ওখানে ডিমের কোনো ব্যবহার নাই। শুধু ময়দাটাকে সিদ্ধ করে নিই সেক্ষেত্রে ডিমটা দিব। আচ্ছা, তার মানে ময়দা যদি সিদ্ধ করি সেক্ষেত্রে ডিমটা দিব। আমরা রুটির মতো বেলে নিব। পাতলা করে রুটি বেলে নিতে হবে। আমরা এখন যে রুটিটা বেলে নিচ্ছি এখানে চালের গুঁড়া কিংবা এবং ময়দার পরিমাণ কতটুকু আছে? 1 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1 কাপ ময়দা, তবে আমার এখানে পরিমাণে কম আছে। এখন যেহেতু আমি তো অল্প নিয়ে আসছি দেখানোর জন্য, অত একসঙ্গে সিদ্ধ করিনি আমি। দর্শক, আপনারা যদি চান যে আমরা এক্সট্রা ময়দা নিয়ে তারপরে রুটিটা বেলবো, সেটাও কিন্তু করা সম্ভব।
আর আমার মাখাটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু চাউলের গুঁড়া বা ময়দাটা এক্সট্রা লাগে না। আমরা গোলাপ পিঠা করবার জন্য পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি। যেহেতু এটা আমরা চিনির শিরায় ভিজাবো না, ভিজা পিঠা হবে না, শুকনা হবে, তাই রুটিটা একটু বেশিই পাতলা করব, মানে যতটুকুন করা সম্ভব হয়। আর যদি আমরা ভিজানো পিঠা করতাম তাহলে কিন্তু রুটিটা খুব বেশি পাতলা করতাম না, খুব বেশি পাতলা করলে তখন শিরার ভিতরে দিলে পিঠাটা ভেঙে যেত। আচ্ছা, আমরা রুটিটা বেলতে বেলতে একজন শিক্ষার্থী আছেন, সঙ্গে ফোনটা নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জ্ঞানদিয়া থেকে মাসুদা বলছিলাম। জি। আচ্ছা ম্যাডাম, ওই সেদিন যে ভাপা পিঠাটা করলেন, হ্যাঁ আমি সেম ওই নিয়মেই করলাম, কিন্তু আমারটা না ফেটে গেল। আচ্ছা, এটার কারণটা কি বলবেন কাইন্ডলি? সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। গ্যান্ডারি থেকে একজন শিক্ষার্থী আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। উনি ভাপা পিঠা তৈরি করেছিলেন, কিন্তু ভাপা পিঠাটা কোনো কারণে ফেটে গেছে। জি, উনি যখন ভাপা পিঠাটা তৈরি করেছেন, হয়তো যে যখন স্টিমে বসিয়েছেন ভাপটা ঠিক ভালোভাবে লাগেনি, অথবা আমি বলেছিলাম যে লাস্টে যখন আমরা একদম সব শেষে ফিনিশিংটা দিব তখন একটু হালকা করে চাপ দিব, খুব শক্ত মানে ভারী করে দিব না যাতে পিঠাটা বসে যায়, হালকা একটু চাপ দিতে হবে। আর যদি একবারেই চাপ না দেয়, লুজ থাকে, তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একদিকে লক্ষ্য করতে হবে যে একটু হালকা চাপ দিব, এবং আমরা যখন ভাপে দিব ভাপটা যাতে ঠিক মতো লাগে। অনেকটা সময় যদি ভাপ না লাগে তখনও কিন্তু পিঠা ফেটে যেতে পারে। আচ্ছা, মানে শিক্ষার্থী যিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, হয়তো আপনার পিঠাটা তৈরি করার কোনো পদ্ধতিতে একটু কমতি থেকে গিয়েছিল। আশা করি আপনি আরও একবার চেষ্টা করবেন এবং এবার আপনার ভাপা পিঠাটা সত্যি সত্যিই ভালো হবে। আমরা রুটি বেলছিলাম গোলাপ পিঠা তৈরি করবার জন্য, মোটামুটিভাবে পাতলা হয়ে আসছে। এবার আমরা কাটবো। সবসময় আমরা বলি যে রুটি বেলার সময় লক্ষ্য রাখতে হবে যে চারিপাশে রুটিটা যেন একই রকমের পুরুত্বে হয়, কোথাও মোটা বা পাতলা যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এবার আমাদের রুটি বেলা শেষ। আমরা যখন গোলাপ পিঠা তৈরি করব, প্রতিটা গোলাপ পিঠা যাতে একই সাইজের হয় তার জন্য আমরা গোল যে কোনো রকমের একটা ডাইস ব্যবহার করব। সেই ডাইসটা দিয়ে আমরা প্রথমে রুটিগুলোকে কেটে নিব। আমি এই ডাইসটা এখানে ব্যবহার করব। এটাই যে ব্যবহার করতে হবে তা না, যে কোনো ঘরে বাটি থাকলে বা স্টিলের মগ থাকলে গ্লাস দিয়েও কেটে নেওয়া যায়। যে কোনো কিছু দিয়ে ঘরে আমরা যে ডাইসটাই ব্যবহার করি না কেন, সেগুলো যেন প্রত্যেকটা সমানভাবেই আমরা কেটে নিই। পাশাপাশি করে আমরা গোল করে কেটে নিব। এটা দিয়ে আমার 2টা গোলাপ পিঠা হবে। আমরা 4টা ডাইসে 4টা ছোট ছোট রুটির মতো বেরিয়েছে। কেউ যদি চায় তাহলে এর চাইতে ছোট ডাইসও তো ব্যবহার করতে পারে। যদি কারো এরকম ডাইস এত বড় না থাকে তাহলে পিঠাটা একটু ছোট হবে, একটু বড় গ্লাস বা মগ, স্টিলের মগগুলো দিয়েও কেটে নেওয়া সম্ভব। আমরা লক্ষ্য রাখবো যখন আমি কাটবো, কাটার সময় যাতে একটু মসৃণ হয়, চারিপাশটা মসৃণ হলে ভালো হবে, পাপড়িগুলো দেখতে সুন্দর হবে। আচ্ছা, বাড়তি যদি অংশ থাকে আমরা সেটাকে বাদ দিয়ে নিব। এবং আমরা সেক্ষেত্রে ছুরি ব্যবহার করছি। হ্যাঁ, আমাদেরকে ছুরি ব্যবহার করতে হবে ডিজাইনটা গোলাপটা তৈরি করার জন্য। এখানে আমি একটা ছোট রুটির উপরে আরেকটা রুটি দিব। দেওয়ার আগে আমি একটু হালকা করে পানি দিয়ে নিব ঠিক মাঝে। আচ্ছা, ঠিক মাঝে আমি 1 ফোঁটা পানি দিয়ে তার উপরে আরেকটা রুটি বসিয়ে নিব। আমি যদি পানিটা না দেই তাহলে পরবর্তীতে আমি যখন ডুবো তেলে ভাজবো তখন 2টা রুটি আলাদা হয়ে যাবে।
এই জন্য পানি দিয়ে ঠিক মাছটা আমরা একটু চেপে দিব যাতে একটার সঙ্গে আরেকটা লেগে যায়। এবার এটাকে আমি 3টে পাপড়ি কেটে নিব সমান করে, সমান ভাগে 3টে ভাগ করে নিলাম। নেওয়ার পর ঠিক মাঝে আমি আগেরবার যেখানে পানি দিয়েছি ওইখানে আবারও একটু পানি দেব দ্বিতীয় রুটিটার উপরে। আচ্ছা দেওয়ার পরে এটাকে আমি এবার গোলাপটাকে করব। সব থেকে লক্ষ্য রাখবো যে আমরা তো একই সমানে 3টে পাপড়ি কাটার চেষ্টা করব, তার মধ্যেও যেটা বড় থেকে যাবে ওইটাকে প্রথমে ধরবো আমরা। আচ্ছা আচ্ছা এভাবে নিয়ে আমি এই মনে হয় প্রথম পাপড়িটা আমরা যদি একটু বডিলি ঘুরে গিয়ে দেখাই তাহলে ভাঁজ করাটা শিক্ষার্থীরা দেখতে পাবেন। আমরা হাতের জন্য ঠিক ভাঁজ করাটা শিক্ষার্থীরা জি আমি দেখতে চেষ্টা পারে। করব হাত যাতে ঢেকে না যায়। এখানে নিব, নেওয়ার পরে এই যে দুইটা পাশ দুই সাইডে চাপ দিয়ে লাগিয়ে দিব। আচ্ছা আমি যদি চাই যে এটা ফুটন্ত গোলাপ হবে তাহলে এই পাপড়ির ঠিক উপরিভাগটা একটু উল্টিয়ে নিব আচ্ছা এরকম। এবার আমরা তৃতীয় পাপড়িটা এভাবে ধরবো, ধরার পরে এপাশে আমরা বসিয়ে দিব চাপ দিয়ে। যদি চাপ দিয়ে বসিয়ে না দেই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাপড়িটা ছুটে আসবে। আবার এই পাশটাও বসিয়ে নেব, একটু চাপ দিয়ে লাগাবো। এটাকেও আমি ফুটন্ত গোলাপ করলে প্রতিটা পাপড়িকে হালকা একটু ছড়িয়ে ভাঁজ দিব। এরপরে আমরা প্রথম যে দিক দিয়ে শুরু করেছিলাম ওই পাপড়িটা আবার নিব, নিচের পাপড়িটা। আচ্ছা প্রথম শুরু যেখান থেকে করব ওইভাবেই আবার নিচের লেয়ারটা করে যাব একইভাবে। একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ির লেয়ারটাকে বোঝানোর জন্য আমাদের হালকা একটু ভাঁজ দিতে হবে যাতে পিঠাটা ফুটন্ত মনে হয়, আবার একটা লেয়ার থেকে পাপড়িগুলোও বোঝা যায়। এখন কিন্তু একটু লেগে আছে, আমি যখন একটু ছড়িয়ে দিব তখন কিন্তু পাপড়িগুলো বোঝা যাচ্ছে। এখন আমার যখন গোলাপটা তৈরি হয়ে যাবে আমি নিচের দিকের অংশটাকে একটু হালকা হাতে চেপে নিব, বেশি ছড়ানো অবস্থায় রাখবো না। আচ্ছা একদম নিচের অংশটা এই একটু চেপে দিব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবং গোলাপের পাপড়িগুলোর শেপটাও বোঝা যাবে। এমনিভাবে আমাদের গোলাপগুলো তৈরি করে নেব আমরা। প্রত্যেকটা গোলাপই একই রকমের হবে। আমি দর্শকদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি আরেকটা গোলাপ। আর একটা জিনিস লক্ষ্য রাখবো, আমরা যখন ছোট ছোট করে এরকম রুটিগুলো একই সাইজের করে কেটে নিব, সেই কাটা রুটি দিয়ে আমরা যখন গোলাপ তৈরি করব, তৈরি করার সময় যদি দেখি যে কোনো একটা রুটির ভিতরে ডিফেক্ট বা একটু পাতলা বা একটু বাঁকা বা একটু ছোট রয়ে গেছে সেটাকে আমরা শুরুতে দিব, আর নিচের দিকে ভালো রুটিটা দিব। আমরা এই গোলাপ পিঠাটা তৈরি করবার আগে একজন শিক্ষার্থীর ফোন নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে স্বপ্না বলছি। জি স্বপ্না বলুন। হ্যাঁ, মানে আমি ওই অনেক সময় দেখা যায় রুটি বানানোর সময় যে খামিরটা করি সেটা কেমন যেন শক্ত হয় আর রুটিটা বড় হতে চায় না, এটা কিসের জন্য? আরেকটা হচ্ছে ভাপা পিঠা, মানে মেশিনের যে গুঁড়িটা আছে সেটা মিহি ভাব কমানোর জন্য আমি যদি সুজি মিলাই তাহলে কি ভাপা পিঠা হবে কিনা? স্বপ্না ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আমরা নিশ্চয়ই আপনার উত্তরটা জানাবার চেষ্টা করব। স্বপ্না দুটো প্রশ্ন করেছেন আমাদেরকে। ধন্যবাদ আপু। আপনি লাস্টের প্রশ্নটার উত্তর আমি প্রথমেই দেই। মেশিনে ভাঙানো গুঁড়িটা এমনিতেই সুজি ভাব থাকে, ওটার আর সুজি ভাব করার কোনো প্রয়োজন নেই, এক্সট্রা কোনো সুজি ব্যবহার করতে হবে না। ওটার যে সুজি ভাবটা থাকে ওটা দিয়েই পিঠা করা সম্ভব। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে উনি যে ময়দাটা সিদ্ধ করেন, কাইটা করেন, সেই কাইটা টাইট হয়ে যায়, ওনার কাইটা করা হয় না। কাইটা একটু ভালোভাবে করতে হবে। 1 কাপ ময়দার মধ্যে 1 কাপ পানি নেবেন। পানিটা যখন খুব ভালো বলক উঠবে, একটু ভালো বলক ওঠার পরে ময়দাটা দিয়ে দিবেন। ময়দাটা দিয়ে আপনি নাড়া দিবেন না সঙ্গে সঙ্গে, একটু 1 মিনিটের মতো চারিপাশ থেকে পানিটাকে বলক উঠতে দিবেন। যখন চারিপাশ দিয়ে পানিটা বলক উঠে ময়দাটা ঢেকে যাবে তখন নাড়া দিবেন। আপনি নাড়া দিয়ে নামাবেন, নামিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এবং যখন আপনি
কাইটাকে মাখাবেন, ময়ান করবেন। ময়ান করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি এখানে দেখিয়ে দেই। এই যে আমরা ময়ান করব, হয়তো এটা আমার কাই করে নামালাম, এটাকে নামাবার পরে আমি এরকম করে হাতে চিপে চিপে শক্ত করব না, আমি এটাকে ছড়িয়ে এভাবে হাতে ছড়িয়ে দিয়ে মাখবো। এই মাখাটা এরকম হবে, আমি কখনো এভাবে চেপে চেপে মাখবো না। যদি চেপে মাখি তাহলে আমার কাইটা শক্ত হয়ে যাবে, রুটিটা বড় হবে না, রাবারের মতো হয়ে যাবে। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। অনেক সময় অনেকে পরাটা বা পিঠার বিভিন্ন ময়ান করে, যখন কিন্তু তার ময়ানটা হয়ে যায় শক্ত, সেটা দিয়ে রুটি করা যায় না, ওই পিঠাটা শক্ত থেকে যায়, ভালো হয় না। এটা আমার মনে হয় যারা পিঠা তৈরি করবে জি। কিংবা যারা সকালে রুটিও খাবে তাদের জন্য তাদের এই জন্য- টিপসটা ভীষণ উপকারী একটি টিপস জি। হবে। ধন্যবাদ আপুকে। আমরা আবারও একটা পিঠা করব, গোলাপ পিঠা। আমি একই জায়গায় বসে আমার অনেক ছাত্রীকে হয়তো আমি মাখতে দেই, আমিও মাখছি, আরেকজনও মাখলো, দেখা যায় তার ইয়াটা যে ময়ানটা মেখেছে ওটা কিন্তু ধরা যাচ্ছে না, বা ওটা দিয়ে আমার আর কিছু করতে ইচ্ছা করে না, কারণ এতটা শক্ত হয়ে যায় রাবারের মতো। পাশাপাশি আমি খুব মাখছি না, হালকা করে মাখলাম, দেখা যায় আমারটা সফট থাকে। তার মানে শুধু আমরা যখন ওই ময়ান তৈরি করছি ময়ান- সেটা মাখার সেটা একটা মাখার টেকনিক আছে। টেকনিক আছে, ওই টেকনিকটা যদি খেয়াল রাখে তাহলে মাখাটা সুন্দর হবে। আমরা প্রথম পাপড়িটি তৈরি করছি। আসলে একইভাবে। প্রথম পাপড়িটা আমি দুইটা হাতই ব্যবহার করতে হচ্ছে, না হলে এই যে ভিতরে আমি একটা আঙ্গুল রেখে দেখাবো কিভাবে, এদিক দিয়ে দেখাই। এই ভিতরে আমি একটা আঙ্গুল রাখবো, রাখার পরে একটা যে কোনো একটা পাশ বসিয়ে দিয়ে আর একটা পাশকে টেনে এনে ওটার উপরই বসাবো, আচ্ছা কলিটা তৈরি করার জন্য, মাঝের কলিটা। আচ্ছা। এরপরে আমি পাশাপাশি এরপরে আমরা এই কলিটাকে ঘিরেই আসলে সবগুলো পাপড়ি লাগিয়ে দিতে পারবো। এই আমরা আগের গোলাপের মতো করেই কলিটাকে মাঝখানে রেখে আগে তৈরি করে গোলাপের পাপড়িগুলো তৈরি করার চেষ্টা করছি। এই যে আমরা এই পাপড়ির কর্নারটা যখন বসাবো হুম হুম। তখন এভাবে নিয়ে হাতে এভাবে চেপে দিতে হবে, যে লেগে আচ্ছা, যাবে। যেন লেগে যায়। এটাকে নিয়ে আমরা এপাশে দিব, এটাকে এপাশে দেওয়ার পরে এটাকে আমরা একটু হাতে নিব, পিঠাটাকে হাতে নিয়ে নিচের দিকটা একটু সমান করে দিব। আমরা যখন পিঠা তৈরি করব তখন কিন্তু মনে হবে নিচের দিকটা চার কোনা টাইপের, সেটাকে আমরা হাতে একটু নিয়ে ঠিক করে গোল করে দিব। আচ্ছা এমনিভাবে আমাদের হয়ে যাবে গোলাপ পিঠা তৈরি। এখন এই গোলাপ পিঠাটাকে আমাদের ডুবো তেলে ভাজতে হবে, মিডিয়াম আঁচে আমরা ভাজবো। ভাজার পরে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠিয়ে নিব। উঠাবার পরে এটা ঘন শিরার ভিতরে দিব আমরা। ঘন শিরা মানে 1 কাপ চিনির সঙ্গে আমি হাফ কাপ পানি নিয়ে যখন বলক উঠবে, আঠালো একটা ভাব চলে আসবে, তখন সেই শিরার ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিব। আমরা শিরার মধ্যে কিন্তু চুবিয়ে রাখবো না, যদি চুবিয়ে রাখি তাহলে পিঠাটা নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে সেটা কিন্তু সংরক্ষণ করা যাবে না। এই জন্য আমরা দিব এবং সঙ্গে সঙ্গে তুলে নিব। তুলে নেওয়ার পরে আমাদের যেরকম পিঠাটা হবে এরকম একটা পিঠা হয়ে যাবে আমরা চিনি শিরায় দেওয়ার চিনি পরে। শিরায় দেওয়ার পরে। তৈরি হয়ে যাবে আমাদের গোলাপ পিঠা। এরপরে আমাদের মনে হয় অনেক এসএমএস আছে। হ্যাঁ, বেশ কিছু এসএমএস আছে আমাদের। আমরা কি এর পরবর্তীতে পিঠা দিতে যাব আরেকটা নাকি পিঠা এসএমএস দেখবো আমরা, এসএমএস ঘুরে আসি। আমাদেরকে অনেকে এসএমএস করেছেন। তার ভিতরে আলো জানতে চেয়েছেন বো পিঠা তৈরির উপকরণগুলো কি কি? বো পিঠা তৈরি আমরা এই যে গোলাপ পিঠাটা তৈরি করলাম একই নিয়ম, শুধু আমরা রুটি বেলে কেটে নিব, কেটে ডিজাইনটা করব, তারপরে এই নিয়মে আজকে যে আমরা গোলাপ পিঠা তৈরি করলাম এই গোলাপ পিঠার নিয়মেই আমরা বো পিঠাটা তৈরি করব। আচ্ছা, আমাদের কাছে আরো জানতে চেয়েছিলেন নোভার্টি নকশা পিঠার ডো কিভাবে তৈরি করা যায়? জি আপু, নকশি পিঠা যে ডো তৈরি করব, কাইটা তৈরি করব, কাইটা তৈরি করাই আমাদের মেইন। ওটা যদি ভালো না হয় নকশি পিঠাটা ভালো হবে না। আমি
কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা একটা ডো তৈরি করার সময় পানিটাকে অবশ্যই ভালো করে ফুটাতে হবে। খুব ভালো যখন পানি ফুটবে, লবণ এবং পানি ফুটে ওঠার পরে আমি চাউলের গুঁড়া দিব। দেওয়ার পরে নাড়বো না সঙ্গে সঙ্গে। অনেকে আছে কি পানির মধ্যে পানি ফুটলে সঙ্গে সঙ্গে চাউলের গুঁড়া দিয়ে নাড়তে থাকে, তাহলে কি হয় আপনার চাউলের গুঁড়ার ভিতরে দানা দানা ভাব চলে আসে। আর আমি চাউলের গুঁড়া দেওয়ার পরে সব গুঁড়াটা যখন দেওয়া হয়ে যাবে এবং পানি যখন খুব ভালো চারিপাশ থেকে বলক উঠতে থাকবে, তখন যদি নাড়া দিয়ে মিলিয়ে দেই ওই কাইটা খুব ভালো হয়। নাড়া দিয়ে মিলিয়ে দিব। দেওয়ার পরে আমি নামাবো। নামানোর পরে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে গরম ভাবটা ওটার ভিতরে চলে যাবে এবং তখন যে কাইটা করা হবে সেটা একটু নরম হবে। নরম মানে লিকুইড না, একটু সফট, চাউলের গুঁড়াটা ভিজে যাবে ভালো। এরপরে আমরা নামাবো। 5 মিনিট পরে খুব ভালো করে হাতে ময়ান দিতে হবে। ময়ান দেওয়ার পরে নকশি পিঠা আমরা তৈরি করব। আর নকশি পিঠা তৈরি করা তো আমার নিজের নকশা জানতে হবে, নকশা না জানলে সুন্দর নকশা করা সম্ভব হবে না। নকশা করার পরে ডুবো তেলে ভাজবো। ডুবো তেলে ভেজে আমরা রেখে দিব বেশ কিছুদিন। এরপরে যখন পরিবেশন করব তার আগে আবার একটা ভাজা দিয়ে ঘন গুড়ের শিরার ভিতরে দিয়ে পরিবেশন করব। আমরা পরের এসএমএস আসবো, তবে একজন শিক্ষার্থী অপেক্ষা করছে জি। আমাদের সঙ্গে। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? যে আমি নিউজ কার্টুন থেকে সঞ্জিদা বলছিলাম। জি বলুন। যে আমার প্রশ্ন, যে গোলাপ পিঠাটা একটু আগে করলেন আপা, ওটার ডোটা কিভাবে তৈরি করলেন? ওটা ময়দা না চালের গুঁড়া? সঙ্গে থাকুন, ধন্যবাদ। আবার আমরা আরো একবার জানিয়ে দেবার চেষ্টা করব। আমরা গোলাপ পিঠার জন্য যে ডোটা তৈরি করেছি সেটা হচ্ছে ময়দা এবং চালের গুঁড়ো মিলিয়ে নিয়েছি। দর্শক, আপনি যদি চান যে শুধু ময়দা দিয়ে করবেন, করা সম্ভব, শুধু ময়দাটাকে সিদ্ধ করে নেবেন। আপনি যদি শুধু ময়দা কাঁচা মেখেও করতে চান সেটাও সম্ভব। তবে কাঁচা মেখে করলে যেটা হয় সমস্যা, এই যে আমাদের যে পিঠাটা দেখা যাচ্ছে, এই পিঠাটার পাপড়িগুলো কিন্তু সোজা হয়ে আছে। কিন্তু কাঁচা যখন করব আমরা, তখন এই পাপড়িগুলো একটু নেমে নেমে যাবে, আচ্ছা একদম এরকম ভাবে থাকবে না। ওই পিঠার শেপটা একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। আর কাঁচা পিঠাটা করার পরে যেটা হয় সেটা হচ্ছে আলু পুরি ডাল পুরি ভাজলে যেমন উপরে একটু বাবলসের মতো হ্যাঁ, হয়, হ্যাঁ। ওরকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আমরা যদি সিদ্ধ করে নেই সেই পিঠাটা দেখতে মসৃণ হবে এবং শেপটাও সুন্দর থাকবে। তা আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন। সিদ্ধ করে যেটা নিতে হবে সেটার নিয়মটা আমি আবারও বলছি। 1 কাপ চাউলের গুঁড়া নিলে 1 কাপ ময়দা নিতে হবে, সঙ্গে 2 কাপ পানি। পানি যখন খুব ভালো বলক উঠবে তার মধ্যে আমরা চাউলের গুঁড়ো এবং ময়দা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে খুব ভালো বলক ওঠার পরে নেড়ে আমরা মিলিয়ে নিব। মিলাবার পরে নামিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢাকবো। ঢাকার পরে ওটাকে আমরা গরম অবস্থায় ময়ান দিব। গরম অবস্থায় ময়ান না দিলে শক্ত হয়ে যেতে পারে, এজন্য গরম অবস্থায় ময়ান দিব। দেওয়ার সময় আমরা চাইলে একটা ডিম দিব। যদি কারো ঘরে সেই মুহূর্তে ডিম না থাকে সে নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে ভালো হয়। এরপরে আমরা পিঠাটা তৈরি করব। আমাদের কাছে বৃষ্টি এসএমএস করেছেন, উনি যখন চিতই পিঠা তৈরি করেন সেই চিতই পিঠাটা ভেজানোর পরে শক্ত থাকে, নরম করা যাবে কিভাবে পিঠাটা? আসলে চিতই পিঠা যখন তৈরি করে তখনই উনি বুঝতে পারবে যে ওনার পিঠাটা ভিজবে কিনা। সেটা কিভাবে বুঝতে পারবে? পিঠাটা তৈরি করার পরে পিঠাটার উপরের ভাগটা না, নিচের ভাগটা এভাবে আমরা দেখব ধরে যে ভিতরে শস্য মানে বেশ জালি 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 ভাব আসছে কিনা। যেটার ভিতরে জালি জালি ভাবটা থাকবে সেই পিঠাটা শুধু ভিজবে, আর যেটা একদম প্লেন মানে কোনো ফাঁকা থাকবে না সেই পিঠাটা কিন্তু ভিজবে না। আমরা বানানোর সময় দেখতে পাবো এবং বানানোর সময় আমরা ভাগ করে নিব যে কোন পিঠাটা ভিজবে আর কোনটা ভিজবে না। যেটা ভিজবে না ওটা আমরা শুকনো খাবো, আর যেটা ভিজবে ওটা আলাদা করে রেখে ভিজাতে হবে। হ্যাঁ, মনে হয় বৃষ্টি তার প্রশ্ন উত্তর পেয়ে গেছে। আমরা বাকি পিঠাটা দেখব, তবে তার আগে একটু বিরতি থেকে ঘুরে আসতে চাই। শিক্ষার্থীর সময় হলো একটু বিরতি নেবার। শিক্ষার্থীরা কোথাও যাবে না, সঙ্গে থাকুন। কিছু ছোট্ট একটি বিরতি পরে দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। বিরতির পরে ফিরে এলাম, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আরও কিছু এসএমএস নিয়ে আমরা সুলতানা পপির কাছে আবারও ফিরবো নতুন একটি পিঠা তৈরিতে। আপা, আমাদের কাছে ববি জানতে চেয়েছেন ঢাকা থেকে যে আমরা যখন নকশি পিঠা তৈরি করছি একদম নিচ পর্যন্ত নকশাটা হবে কিনা। হ্যাঁ, আমরা যখন নকশি পিঠা তৈরি করব তখন যে কাঁটাটা ধরবো, কাঁটাটা একদম পিঁড়ির সঙ্গে লেগে যাবে। যেটার উপরে পিঠাটা রুটিটা থাকবে পিঁড়ির সঙ্গে লেগে থাকবে, তারপরেই কিন্তু নকশাটা হবে। অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু নকশা হবে। তবে ব্যাক সাইডে নকশাটা বোঝা যাবে না, শুধু দু একটা ছিদ্র ছিদ্র মনে হবে, আর উপর দিকে নকশাটা আসবে।
আচ্ছা, আমাদের কাছে ফাইজা ফারিয়া জানতে চেয়েছিল ছুরি দিয়ে নকশা তৈরি করা যাবে কিনা এবং অন্য কোনো ডিজাইন তৈরি করা যাবে কিনা। জি আপু, ধন্যবাদ। ছুরি দিয়ে আসলে নকশি পিঠা করা যাবে না, তবে আপনি যদি মোটা মোটা ডিজাইন করতে চান যে একটু কেটে দিব, একটু আঁকাউকি করব, ওরকম করা যাবে, বাট নকশি পিঠার যে ডিজাইন সেটা কিন্তু হবে না। আচ্ছা, আর অন্য কোনো যে কোনো ধরনের ডিজাইন চাইলে করা যেতে পারে। যে কোনো ডিজাইন করা যেতে পারে, কিন্তু নকশি পিঠার কিন্তু নিজস্ব একটা ডিজাইন ডিজাইন আছে, আছে। সূক্ষ্ম ডিজাইন। সেই ডিজাইন যদি না হয় তাহলে তো নকশি পিঠাই পিঠাই হবে না। হবে না। তা আমাদের কাছে এই ছিল মোটামুটিভাবে শিক্ষার্থীদের এসএমএস। আমরা যা ছিল আমাদের কাছে মোটামুটিভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ফিরে যাচ্ছি আপার কাছে, আবারও অন্য একটি পিঠা তৈরি দেখব। যে আমরা আজকে দেখব রাজশাহী অঞ্চলের কলাই রুটি। কলাই রুটিটা অনেকেরই চাহিদা, এবং এই শীতের সময় কলাই রুটিটার বেশ চাহিদা থাকে রাজশাহী অঞ্চলে। এটা ঝাল একটা পিঠা। কলাই রুটির সঙ্গে রুটিটা ঝাল না, কিন্তু রুটির সঙ্গে যে উপকরণগুলো দিয়ে খেতে হয় সেটা ঝাল। যেমন খেতে হয় বেগুন ভর্তা। আমরা এখানে বেগুন ভর্তা করে নিয়ে আসছি। এটা বেগুন ভর্তা, সঙ্গে টমেটো চাটনি, এটা কাঁচা মরিচ, ধনেপাতা এবং শুকনো মরিচ গুঁড়া দিয়ে আরেকটা চাটনি। এই ধরনের উপকরণগুলো দিয়ে কলাই রুটিটা খেতে হয়। তারপরে যদি কেউ চায় যে মাংস দিয়ে খাবো, সেটা তো খেতেই পারবে, তবে চাটনি ভর্তা জাতীয় জিনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমরা কলাই রুটিটা উপকরণ জেনে নিব। কলাই রুটি করার জন্য আমাদের মাসকলাইয়ের গুঁড়া লাগবে, চাউলের গুঁড়া লাগবে। আমি 2 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1 কাপ মাসকলাইয়ের গুঁড়া নিব। যদি এই রুটিটা একটু শক্ত হয় খেতে, খুব আমরা যে সকালে রুটি খাই সেই রুটিটা যেমন সফট হয় ওরকম না। একটা রুটি খেলেই অনেক কষ্ট হয়, হয়তো মুখ ব্যথা হয়ে আসে। সেই জন্য আমরা যদি চাই যে এটাকে আরও একটু কিভাবে সংস্কার করা যায়, সেক্ষেত্রে কিন্তু সামান্য কিছু ময়দা মিলিয়ে দেওয়া যায়। আচ্ছা, তো আমরা অরিজিনাল কলাই রুটিতে চাউলের গুঁড়া এবং কলাই গুঁড়া দিতে হবে। আর আমরা যদি চাই যে একটু নরম করব, সেক্ষেত্রে সামান্য কিছু ময়দা, অর্থাৎ 2 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে 1 কাপ মাসকলাইয়ের গুঁড়া নিব। আমি চাইলে 1/4 কাপ ময়দা মিলিয়ে নিতে পারি। সম্পূর্ণটা কাঁচা মাখতে হবে, এবং আমরা মাখার সময় কিন্তু কোনো লবণ দিব না, লবণ ছাড়া মাখবো শুধু পানি দিয়ে। মাখার পরে আমরা কিছুক্ষণ রেখে দিব, প্রায় ঘন্টাখানিক রেখে দেওয়ার পরে সেটা দিয়ে আমরা রুটি তৈরি করব। এই রুটিটা আমরা বেলুন দিয়ে বেলেও করতে পারি অথবা হাতেও করতে পারি। ওই অঞ্চলে দেখা যায় ওরা হাতের ভিতরেই বাড়ি দিয়ে করে। আচ্ছা, সেটা তো আমরা হয়তো পারবো না। তো আমরা সেই ক্ষেত্রে যেটা হয় যে কাইটা যেটা করা হয় সেটা একটু নরম করে করা হয়, খুব নরম না, আমরা দেখাবো এখন। একটু নরম, তো এই নরমটাকে হাতে চেপে চেপে করতে হয়। করার সময় হয়তো পিঁড়ি থেকে অনেকে উঠাইতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে একটা পলি ব্যবহার করে তার উপরে করলে সহজে করা সম্ভব হয়। এবং আমরা যখন ভাজবো তখন মাটির যে খোলাগুলো পাওয়া যায় সেই খোলার ভিতরে ভাজতে হবে। আচ্ছা। এটাকে মাটির খোলার ভিতরে ভাজলে জিনিসটা বেশি ভালো হয়। মানে আমরা সচরাচর যেভাবে রুটি তৈরি করি, ভাজি, সেভাবে হবে না। না, একটু মাটির খোলার ভিতরে পাওয়া যায় কিন্তু ঢাকাতে বা যে কোনো জেলা শহরেও কিন্তু মাটির খোলাগুলো পাওয়া যায়, ছোট ছড়ানো পাত্রর মতো। এই টাইপের অনেকটা একটু থাকে, সেটার ভিতরে ভাজতে হয়। আমরা দেখে নেই যে কি করব, কিভাবে আমরা রুটিটা করব। এখানে আমি মেখে নিয়ে আসছি কলাই ডালের গুঁড়া, মানে মাসকলাই ডালের গুঁড়া, চাউলের গুঁড়া এবং সামান্য একটু ময়দা। এটাকে আমরা পাতলা একটা পলি কেটে নিব, নেওয়ার পরে এটার উপরে করব। এটা আমরা করছি যেন আমরা এটাকে সহজে তুলে নিতে পারি। এরপরে আমি এরকম হাতে চেপেও করা যায়, বা আমি যদি চাই যে হাতে চেপে করতে পারবো না, বেলুন ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আমরা বেলুন দিয়েও বেলে নিয়ে এভাবে করতে পারি। আর এই রুটিটা কিন্তু একটু ভারী হবে। সকালে আমরা নাস্তা খাওয়ার সময় যে রুটিটা খাই সেই রুটিটা পাতলা হয়, আর এটা হবে একটু ভারী রুটি। আমরা রুটিটা তৈরি করতে করতে একজন শিক্ষার্থীর ফোন নিয়ে আসি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? আমি কানিজ ফাতিমা বলছিলাম ভৈরব থেকে। জি, আমি রস বড়া পিঠাটার রেসিপিটা জানতে চাচ্ছিলাম। রস বড়ার পিঠার রেসিপি।
আর শিক্ষার্থীর সঙ্গে থাকুন, আমরা এখন যে কালাই রুটি তৈরি করছি এটা বানানোর পরে আমাদের সময় থাকলে নিশ্চয়ই আমরা আরও একবার আপনাকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা রুটি তৈরি করছিলাম। জি, এভাবে করে আমরা রুটিটা বেলে নিব। দর্শক, আমি বলছি হাতে করা সম্ভব, হাতেই করে ওরা। আমরা যারা পারবো না, আমিও হয়তো না পারার মধ্যে শুধু দেখাচ্ছি, ওইভাবে হাতে আসলে বাড়ি দিয়ে আমি পারি না। যারা পারবেন হাতে বাড়ি দিয়ে করবেন, না হলে এরকম বেলে নেবেন, অথবা হাতে এভাবে চেপে চেপে করতে হবে। হাতে চেপে করাটাই বেশি ভালো। আচ্ছা, যেহেতু একটু নরম, হাতে চাপলে ছড়িয়ে যাবে জি। রুটিটা। এবং বলছিলাম যে এটা একটু পুরু হবে। একটু পুরু একটু হবে, পুরু হবে। একটু না, ভালোই পুরু হবে। যেহেতু এটা কাঁচা মাখানো, এটা কিন্তু সিদ্ধ করা না। আবার একটু পুরু না হলে, যেহেতু আমি যখন ভাজবো, ভাজার পরে কিন্তু একটু শক্ত হবে। বেশি পাতলা যখন করব তখন একদম মচমচা ভাব চলে আসবে, খাওয়া যাবে না। আর পুরুটা যখন থাকবে তখন ভিতরে একটু নরম থাকবে। আচ্ছা, আমরা নর্মাল সাইজে যে রুটিটা তৈরি করি, সেই নর্মাল সাইজের রুটির থেকে একটু দেখতে বড় হবে এই রুটিটা। আচ্ছা। এবং এই রুটিটা ভাজার জন্য কিন্তু অনেকটা সময় লাগে। একটু মোটা যেহেতু এবং বড়, কাঁচা আটা, ভাজতে একটু সময় লেগে যায়। আনুমানিক কত সময় লাগতে পারে? নর্মালি রুটি যে সকালে বানানো হয়, সেই রুটিটা ভাজতে যে সময় লাগে, একটা রুটি ভাজতে তার 2টা রুটির সমান সময় লেগে যায়। মিনিট খানেক সময় নিয়ে জি। তৈরি করতে হবে। এভাবে করে আমার যদি সাইডটা একটু ফেটে যায় কোনোটা, যেহেতু কাঁচা মাখানো, সেটাকে আমরা হাতে ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার পরে আমাদের রুটিটা এই যে হয়ে গেল। এবার আমরা এই রুটিটাকে মাটির খোলা গরম হবে যখন, খুব ভালো গরম হওয়ার পরে সেটার ভিতরে দিয়ে আমরা ভেজে নিব রুটিটা। এমনি করে তুলে নিব। এভাবে হাতে তুলে নিয়ে আমরা খোলার ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে এটা গরম গরম অবস্থায় পরিবেশন করতে হবে। গরম অবস্থায় পরিবেশন না করলে কিন্তু রুটিটা আরেকটু শক্ত হয়ে যাবে। আচ্ছা। এবং খেতে খুবই টেস্টি। এবং আমরা যখন ময়ানটা তৈরি করব বলছিলাম লবণ দিব না, শুধু পানি লবণ দিয়ে দিব না, তৈরি করব। শুধু পানি দিব আমরা। লবণ যেটা যাবে আমরা ভর্তা বা চাটনি যেটা খাবো সেটার ভিতরে নর্মালের তুলনায় একটু বেশি লবণ দিব, তখন ওটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি যদি একই সঙ্গে অনেকগুলো রুটি বেলে রাখি, একটার উপর একটা কিন্তু বেলা রাখা সম্ভব না, তখন চাইলে আমরা এরকম করে পলিতে করেও রেখে দিতে পারি। আমরা যদি রাত্রে করে রাখি, এভাবে করে সকালেও ভেজে খেতে পারি, পলির ভিতরে যদি থাকে। আমাদের আজকের মতে 2টা দেখানো শেষ। আমরা শিক্ষার্থীদেরকে যদি একটু আমাদের দেখিয়ে আরেকটা দিই, জি, পিঠাটা তৈরি হ্যাঁ, মানে রুটিটা তৈরি হবার পরে দেখাবো। দেখতে কি রকম। এভাবে আমি রেখে দিতে পারবো। এটা যখন আমাদের ভাজা হবে, ভাজলে এরকম হবে। আচ্ছা। এরকম যখন হবে তখন আমি একসঙ্গে যদি অনেকগুলো করি, তখন হটপটে রেখে দিয়ে খাওয়া একসাথে ভেজে রেখে খেতে পারি, অথবা ভাজা হবে একদিকে আরেকদিকে খাওয়া হবে, ওরকম খাবো গরম অবস্থায়। গরম এবং অবস্থায় আমি খেতে ভালো বলেছি যে লাগবে। এটা খাওয়ার জন্য অবশ্যই ভর্তা লাগবে। ভর্তা ছাড়া কিন্তু কলাই রুটি ভালো লাগে না। সেটা বেগুন ভর্তা হতে পারে। বেগুন ভর্তাটা পুড়িয়ে নিয়ে ভর্তা, সিদ্ধ ভর্তা না। বেগুনটাকে চুলার উপরে পোড়াবো, পোড়াবার পরে ওটাকে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লবণ দিয়ে মাখাবো। টমেটোর চাটনিটাও আমরা টমেটোটাকে কুচি করে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে মেখে নিব। আর এটা হচ্ছে সম্পূর্ণ মরিচের ভর্তা, পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়া এবং তেল, আচ্ছা। এটা দিয়ে ভর্তা করা। মানে ঝাল জাতীয় খাবারের সঙ্গে কলাই রুটিটা খেতে ভালো লাগবে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছিলেন, উনি রসগজা পিঠার প্রস্তুতপ্রণালীটা একটু জানতে চেয়েছিলেন। সুজির রসবড়া যে পিঠাটা ছিল, ওটার উপকরণগুলো আমি আবারও বলে দিচ্ছি। সুজির রসবড়া পিঠা তৈরি করার জন্য কাঁচা সুজি লাগবে হাফ কাপ, নারকেল বাটা 1 কাপ, চিনি লাগবে হাফ কাপ, এলাচ গুঁড়া হাফ চা চামচ, ঘি লাগবে 4 থেকে 5 টেবিল চামচ।
প্রথমে আমরা এই সুজি, নারকেল বাটা, চিনি, এলাচ গুঁড়া, ঘি সব জিনিসগুলোকে সিদ্ধ করে নিব। খুব ভালো করে সিদ্ধ করে হালুয়ার মতো করে নিব। হালুয়ার মতো, শক্ত হালুয়ার মতো যখন হবে তখন সেটাকে নামাবো। নামিয়ে হাতে গোল গোল করে পিঠা তৈরি করব। গোল বলের মতো করে পিঠাটা তৈরি করার পরে সেই পিঠাটা আমাদের দুধের ভিতরে, মালাইয়ের ভিতরে আমরা ভিজাবো। ভিজানোর জন্য যে দুধের মালাইটা করব সেটার উপকরণটা বলছি। লিকুইড দুধ নেব 1 লিটার, চিনি নিব হাফ কাপ। চিনি যদি কম বেশি খেতে চাই সেক্ষেত্রে কম বেশি নিব। আস্ত এলাচ নিব 2 থেকে 3টা, কিশমিশ, কাঠবাদাম। এটাকে বেটে দিলে ভালো হয়, বেটে দিলে টেস্টটা বেশি ভালো হবে। আর যদি কেউ বেটে না দিয়ে আস্ত দিতে চান আস্ত দিতে পারবেন। পেস্তা বাদাম কুচি দিব আমরা, নারকেল কোরানো দিব। নারকেল কোরানোটাকেও বেটে দিব, বেটে একদম মিহি করে বাটবো, সেটাকে দুধের সঙ্গে জাল দিব। তাহলে আমরা সমস্ত উপকরণগুলো দুধের সঙ্গে জাল দিয়ে যখন ফুটে আসবে তার মধ্যে পিঠাটা দিয়ে দিব। পিঠাটা দিয়ে আমরা 1 থেকে 2 মিনিট পিঠাটাকে ফুটাবো। আমার পিঠার যে সুজির যে বড়াটা তৈরি করব ওটা কিন্তু আগেই রান্না করা, আচ্ছা, হালুয়া তৈরি করে নেওয়া। অতএব ওটা যে খুব একটা রান্না হতে হবে তা না। আমরা দুধটা যখন খুব ভালো বলক এসে যাবে তার মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট আমরা চুলায় বলক তুলব। বলক তোলার পরে নামিয়ে নিব। আর খুব বেশি নাড়াচাড়া করব না, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। এমনিভাবেই আমাদের সুজির যে বড়া পিঠাটা সেটা হয়ে যাবে। আমাদের হাতে কি খুব বেশি আমাদের সময় আছে? হাতে সময় আছে, তবে সঙ্গে একজন শিক্ষার্থীও জি। আছেন, অপেক্ষা করছেন। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মালা বলছি। জি বলুন। হ্যাঁ আপু, আমি গতকালকে পুরাটা রেসিপি মিস করছি, বুঝছেন। কালকে কি কি পিঠা দেখা হয়েছে যদি একটু বলেন। আর কাইন্ডলি শুনছি নাকি কালকে বকুল পিঠা আর যে কি পিঠা দেখাচ্ছে ওটা একটু বলে দেবেন। আমারই তো মনে নেই। মালা, সঙ্গে থাকুন, আমাদের পক্ষে যতটুকু জানানো সম্ভব আমরা নিশ্চয়ই জানাবো। আমাদের আরেকজন শিক্ষার্থী জানতে চেয়েছিলেন ঝাল পিঠা তৈরির প্রণালীটি। আচ্ছা, ঝাল পিঠা আমরা যেটা তৈরি করব, ঝাল পিঠা তৈরি করা অনেক সহজ। তারপরেও আমি বলে দিচ্ছি যে ঝাল পিঠা তৈরি করার জন্য কি কি লাগবে। ঝাল পিঠার জন্য আমাদের চাউলের গুঁড়া লাগবে 1/4 কাপ। তার ভিতরে সব ধরনের মশলা যাবে, জিরা গুঁড়া যাবে, জিরা গুঁড়া বা বাটা যে কোনো মশলাই হতে পারে। জিরা গুঁড়া, লবণ, হলুদ, ধনে গুঁড়া, মরিচ, মরিচের পরিমাণটা একটু বেশি যাবে। সব কিছু যদি হাফ চামচ করে যায়, মরিচটা যাবে 1 চামচ পরিমাণে। এবং আদা বাটা যাবে, রসুন বাটা যাবে। সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। সব কিছু দিয়ে পেস্ট তৈরি করে একটু নরম টাইপের পেস্টটা হবে। আমরা পেঁয়াজও যেরকম বানাই ওরকম হবে মাখাটা। তারপরে ওটা হাতে করে নিয়ে আমরা তেলের মধ্যে ডুবা তেলে ভেজে নিব। ভাজার পরে যখন খুব ভালো ভাজা হয়ে যাবে তখন সেটাকে তুলে নিয়ে আমরা যে কোনো চাটনি বা এমনিতেই পরিবেশন করতে পারি। আচ্ছা, আর মালা আমাদেরকে ঢাকা থেকে একটু আগে ফোন করেছিলেন, বকুল পিঠা বা গতকালকের পিঠাগুলো যদি সংক্ষেপে একটু বলা যাবে কি? গোকুল পিঠা আমরা করেছি। ওখানে আমাদের যে প্রথমে একটা পুর তৈরি করে নিয়েছি। ওই পুর তৈরি করতে লেগেছিল নারকেল, খোয়া ক্ষীর এবং নারকেল, খোয়া ক্ষীর, চিনি। আমরা 1 কাপ নারকেলের সঙ্গে হাফ কাপ চিনি, হাফ কাপ খোয়া ক্ষীর একসঙ্গে নিয়ে একটা হালুয়ার মতো, শক্ত হালুয়ার মতো তৈরি করেছি। সেটাকে নামিয়ে নিয়ে তারপরে আমরা সেটাকে হাতে গোল গোল করে বড়ার মতো তৈরি করে রেখেছি। এটা করে রাখার পরে আমরা আরেকটা ব্যাটার তৈরি করব। সেই ব্যাটার তৈরি করার জন্য আমাদের লেগেছিল ময়দা, চাউলের গুঁড়া, দুধ এবং লবণ। এই সব কিছু একসঙ্গে দিয়ে আমরা ঘন একটা ব্যাটার তৈরি করব। ঘন ব্যাটার তৈরি করার পরে প্রথমে যে পুরটা তৈরি করলাম সেই পুরটা এই ব্যাটারের ভিতরে চুবিয়ে ডুবা তেলে ভাজতে হবে। আমরা ব্যাটারটা এতটা মানে ঘনত্ব হবে যেটার ওই পুরের উপরে লেয়ারটা যাতে একটু মোটা টাইপের আসে, ততটা ঘনত্ব হবে। যখন আমরা ডুবো তেলে ভাজবো, গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন সেটাকে আমরা নামিয়ে নিয়ে একটু পাতলাও না আবার খুব ঘনও না, মাঝামাঝি আঠালো একটা শিরার ভিতরে ওটাকে চুবাতে হবে। চুবিয়ে আমরা 10-15 মিনিট রাখবো, বা সর্বোচ্চ আধা ঘন্টা, এর বেশি না। রেখে আমরা তুলে নিব। এবং তুলে নেওয়ার পরে ওটার ভিতরে গায়ের সঙ্গে মাখা মাখা একটা শিরা থাকবে, বেশি শিরা থাকবে না। তখন সেটাকে আমরা পরিবেশন করব।
আচ্ছা, আমাদের হাতে ৩-৪ মিনিটের মতো আচ্ছা। সময় আছে। আমরা যে পুরো কোর্সটা করলাম, এই পুরো কোর্সের পিঠাগুলো আমরা কেমন করে তৈরি করতে পারি, এই ব্যাপারে আপনি শিক্ষার্থীদেরকে বা দর্শকদেরকে কোনো জেনারেল টিপস দিতে চান কি? আসলে আমাদের এবারের যে পিঠাগুলো ছিল বেশিরভাগই একটু শুকনো টাইপের ছিল, যে আহ, আমাদের এই কোর্সের উদ্দেশ্য তো নিজেরা ঘরে বসে শিখে কিছু ইনকাম করা। তো যখনই আমরা কোনো কিছু বাণিজ্যিকভাবে করতে যাব, বাণিজ্যিকভাবে করতে যেয়ে ভিজা পিঠার থেকে শুকনা পিঠাটার চাহিদাটা বেশি হয়, যেহেতু সংরক্ষণ করা যায়। তাই আমরা এইবার চেষ্টা করেছি যে বেশিরভাগই শুকনো পিঠা দেখানোর, ভিজা পিঠাও পাশাপাশি ছিল, দুইটাকেই রাখতে হবে। তবে শুকনো পিঠাটা আমরা যদি বেশি করে করতে পারি, বা নকশি পিঠার চাহিদাটা কিন্তু অনেক বেশি। আচ্ছা। যে কোনো অনুষ্ঠানে, পিকনিকে, বিয়ে বাড়িতে বা পহেলা বৈশাখের অর্ডারগুলোতে নকশি পিঠাটাই বেশি যায়, যেহেতু ডিজাইনটা সুন্দর থাকে, কয়েকদিন সংরক্ষণ করা যায়। এই জন্য আমরা শুকনা পিঠাগুলো ঘরে বসে আগে প্র্যাকটিস করব, করার পরে হয়ে গেলে তো ভালো, এরপরে আমরা ভিজা পিঠাগুলোও তো করব অবশ্যই। তবে শুকনো পিঠাগুলো বেশি চেষ্টা করাই ভালো। এবং দর্শকরা চাইবো যে যারা পুরো আমাদের কোর্স জুড়ে আমাদের সঙ্গে ছিল, তারা প্র্যাকটিস করে নিজেরা ঘরে বসে ইনকাম করার চেষ্টা করবে, শুধু শিখে ঘরে বসেই থাকবে না। তারাও যদি ইনকাম করতে পারে তাহলে আমাদের সমাজে আরো আয় বেড়ে যাবে। আপা, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে প্রায় 2 সপ্তাহ জুড়ে আপনি শীতের পিঠা তৈরি এই কোর্সটির সঙ্গে ছিলেন, এবং শিক্ষার্থীরা শুধু যে শীতের সময় পিঠা বানিয়ে উপভোগ করতে পারবে শীতটা তা না, বাণিজ্যিকভাবেও শিক্ষার্থীরা চাইলে এই কোর্স থেকে নিজেদেরকে আরেকটু উপার্জনক্ষম করতে পারেন, স্বাবলম্বী হতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এবং আমার সামনে যারা বসে পুরো কোর্সটা দেখেছেন, আমি আশা করব তারা সবাই স্বাবলম্বী হতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ।